বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ এখন কার হাতে? আমেরিকা নাকি চীন, ভারত নাকি অন্য কোনো বলয়ের হাতে? প্রশ্নটা খুব কঠিন, কারণ অনেকেই মনে করছেন যে বর্তমানে বাংলাদেশ চালাচ্ছে হচ্ছে আমেরিকা। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার আছেন এবং প্রতিরক্ষা উপদেষ্টা আছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন, সবাই মনে করে যে হচ্ছে আমেরিকা কোনো না কোনোভাবে বাংলাদেশকে এখন রাইট নাও চালাচ্ছে এবং সেনাবাহিনীকে কন্ট্রোল করে। যদি তাই হয় তাহলে চীনের দিকে সবাই ঝুঁকছে কেন আসলে? যখন 5ই আগস্ট হলো, আমি কিছু তথ্য দিই আপনাদেরকে, তারপর আপনারা কিছু চিন্তা করেন। আমি আসলে এক্স্যাক্ট মানে কী ঘটছে সেটি বলতে পারবো না, তবে চিন্তার কিছু উপাদান আসলে আপনাদেরকে দিতে পারবো। 5ই আগস্ট যখন বাংলাদেশ হয়, শেখ হাসিনা পলায়ন করে আওয়ামী লীগের পতন হয়, তখনই হচ্ছে চীন সবার আগে এগিয়ে আসে বাংলাদেশে এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, জামায়াতে ইসলামী, তারপর বিএনপি, প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বৈঠক করা শুরু করে এবং আলাপ আলোচনা শুরু করে পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে কিভাবে এই সম্পর্কগুলো এগিয়ে নেওয়া যায়। এরপরে চীন সফরে গেছেন জামায়াতের নেতারা 2বার, তারপর বিএনপির নেতারা প্রায় 3বার চীনে গিয়েছেন, চীনের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। সবশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির মহাসচিবও গিয়েছেন এবং একেবারে সবশেষ লেটেস্ট হচ্ছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপি চীন সফর করেছেন এবং সফর করে গত রাতে ফিরেছেন। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর 5ই আগস্ট পরবর্তী, 5ই আগস্টের আগে যেরকম ইন্ডিয়ার প্রতি এক ধরনের নতজানু পরিস্থিতি ছিল, এটা তো সবাই জানে যে বাংলাদেশ সরকারের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কটা কেমন ছিল। কিন্তু চীনের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এত দহরম মহরম কিভাবে কেন হয়ে উঠল সেটি একটি বড় প্রশ্ন। কিন্তু সরকার আবার চীনপন্থী নয়। সবাই মনে করেন যে সরকার, যেহেতু ডক্টর ইউনূস প্রধান, সরকার হচ্ছে আমেরিকাপন্থী এবং সামনের দিনের নির্বাচন আসলে কিভাবে হবে কি হবে না সেই বিষয়গুলো নিয়ে দর কষাকষি আসলে এই জায়গায় হচ্ছে। এবং এই এনসিপি নেতাদের চীন সফরের আগে হচ্ছে বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি চীন সফর করেছেন। তিনি চীন সফর করে এসেছেন এবং চীন সফরের পরে এখন যে হচ্ছে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, তারপর বিচারপতির সঙ্গে বৈঠক করছেন, এই নিয়ে কিন্তু ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। গত কয়েক রাত ধরে তো মোটামুটি এমন যে লাইলাতুল গুজব আবারও শুরু হয়েছিল যে হয়তো 1/11 আসতেছে, তত্ত্বাবধায়ক সরকার নতুন করে গঠিত হচ্ছে, সেনাবাহিনী ক্ষমতা হাতে নিয়ে নিচ্ছে, এই ধরনের আলাপ আলোচনাগুলো হচ্ছিল। আবার পাশাপাশি যে ইন্ডিয়াতে পলাতক অবস্থায় আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তিনিও কামব্যাক করবেন কিনা, আসলে কিভাবে আসবেন, সেগুলো নিয়েও আলাপ আলোচনা হচ্ছে। পরিস্থিতি যখন তখন সর্বশেষ যে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের সঙ্গে ভারতের সঙ্গে চীনের একটা দূরত্ব কিন্তু সবসময় ছিল এবং মারামারি হলো গত 20 সালে পূর্ব সীমান্ত নিয়ে চীনের সঙ্গে বেশ গোলাগুলি হলো এবং বেশ কয়েকজন ভারতীয় এবং চীনা সৈন্য নিহত হয়েছিল। অর্থাৎ চীনের সঙ্গে ভারতের বৈরিতা বহু পুরনো এবং বাংলাদেশ ইস্যুতে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ ছিল, কিন্তু এখন সেই ভারত আবার চীনের কাছে গেল। আলাপ আলোচনা হচ্ছে কিভাবে এই অঞ্চলে নতুন সমীকরণ তৈরি করা যায়। ভারত অবশ্য গেল যে যেহেতু আমেরিকা তাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 50% ট্যাক্স আরোপ করেছে, পাল্টা শুল্ক আরোপ করেছে, সেই জায়গায় তাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই পথে বসার মতো অবস্থা। চীনের সঙ্গে মিলে সেই ব্যবসা বাণিজ্য কীভাবে আরও বেশি চাঙ্গা করা যায় সেই প্রচেষ্টা হয়তো করছেন। আবার এই একই সময়ে কিন্তু চীনে রাশিয়ার প্রেসিডেন্ট আসলেন। অর্থাৎ বিশ্বের রাইট নাও যারা হচ্ছে অর্থনৈতিক বা রাইজিং পরাশক্তি আছেন, তারা সবাই একজোট হচ্ছেন। ইভেন ব্রাজিলও আছেন। ব্রিক্স যারা ডলারের বিপরীতে যে একটা মুদ্রা নতুন করে আনার চেষ্টা করছিল, আলাপ আলোচনা হচ্ছিল, সেই জায়গায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও জয়েন করার কথা ছিল এবং এই নিয়ে কিন্তু জোর আলাপ আলোচনা হচ্ছিল। ঠিক এখন এই বিশ্ব পরিস্থিতিতে, একবার টালমাটাল বিশ্ব পরিস্থিতিতে যখন ট্রাম্প একভাবে চাচ্ছেন, ঠিক তখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি একেবারেই আলাদা, ভিন্ন দিকে মন নিচ্ছে। এই যে চীনমুখী সবাই হচ্ছে, এর ভবিষ্যৎটা আসলে কী, আপনারাও একটু চিন্তা করে দেখতে পারেন।